খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। আত্মসমর্পণ করতেই দেশে ফিরছেন শেখ হাসিনা। 2024 সালের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়েই অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়ে এক নতুন তোলপাড় সৃষ্টি করেছেন। 78 বছর বয়সী এই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, নিজের জীবনের পরিণতি সম্পূর্ণ জানা সত্ত্বেও আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিচারের মুখোমুখি হওয়ার এই আকস্মিক সিদ্ধান্ত কোনো সাহসী পদক্ষেপ নয়, বরং গণহত্যা ও গুমের অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্ব দরবারে চরম কূটনৈতিক কোণঠাসা পরিস্থিতি তৈরি হওয়ার ফল। দেশে পা রাখলেই গ্রেপ্তার, কারাবাস কিংবা ফাঁসির রায় কার্যকরের সুনির্দিষ্ট 3টি সম্ভাবনা মানার কথা বললেও অনেকেই এটিকে বিচারিক অনুকম্পা পাওয়ার শেষ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তিনি একা নন, বরং আওয়ামী লীগ সরকারের যেসব বিতর্কিত সাবেক মন্ত্রী ও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন। 2024-এর রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের পর ভারতের নির্বাসনে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘ কূটনৈতিক ও আইনি দৌড়ঝাঁপ চলে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও ইতিপূর্বে সাফ জানিয়েছেন, হাজারো নিরীহ মানুষের প্রাণহানির বিচারে শেখ হাসিনাকে আর কোনো বিলম্ব না করে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে কাঠগড়ায় সোপর্দ করাই সরকারের প্রধান অধিকার। বর্তমানে দেশে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এবং মাথায় আইনি মৃত্যুদণ্ডের খাড়া ঝুলতে থাকায় শেখ হাসিনার এই পদক্ষেপে স্পষ্ট যে দীর্ঘদিনের অপশাসনের আইনি ও নৈতিক জবাবদিহিতা এড়ানোর আর কোনো পথ খোলা নেই। পরিণতি জানা থাকা সত্ত্বেও তার এই আত্মসমর্পণ চূড়ান্ত বিচারের রাজপথ ও বিচারিক ময়দানে গণহত্যাকারীদের শাস্তি নিশ্চিতের পথেই মোড় নেবে বলে মনে করছেন দেশের সচেতন রাজনৈতিক মহল। সরকারের জায়গা থেকে আইনগত যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব ততটুকু করা হয়েছে। এখন উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। সম্প্রতি সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে সন্তানকে যদি পিতামাতার জমি দিয়ে দেয় তারপরেও এটার অধিকার আসলে থাকবে, এরকম একটা আইন। এটা একটা আইনসঙ্গতভাবে আমরা আগানোর চেষ্টা করছি। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এবং আমাদের এখানেও কিছু কিছু মামলায় এই নজির আছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। 18 কোটি মানুষের মধ্যে গুম করলেন, খুন করলেন 17 বছর। ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই, আপনার এনসিপি নেতাদের মাইরে ফেললেন। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার দোসর ম রেজাউল করিম নাজেহাল হয়েছেন লন্ডনে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে লন্ডনে যান রেজাউল করিম। তাকে পেয়ে লন্ডনে নাজেহাল করেছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু। বুধবার পশ্চিম লন্ডনের এলপোর্ট ল্যান্ড এলাকায় আনান সেন্টারের রেস্টুরেন্টে তাকে পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে 10 থেকে 12 জন ওই হোটেলে উপস্থিত হন। পরে তাকে খুনি, দুর্নীতিবাজ বলে সম্বোধন করলে ম রেজাউল করিম অসহায়ের মতো তাকিয়ে থাকেন। অবশ্য তিনি অন্যান্য লোকজনের সহায়তায় পালিয়ে যান। এর আগে একই জায়গা থেকে পালিয়ে আত্মরক্ষা করেন পলাতক আরেক মন্ত্রী হাসান মাহমুদ। রেস্টুরেন্টের ভিডিওতে দেখা যায় ম রেজাউল করিম বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। দেশে গুম খুন করেছেন, ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, শত শত ছাত্র জনতাকে হত্যা করেছেন, দুর্নীতি করে লন্ডনে পালিয়েছেন, উত্তর দিন, এমন প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। তবে ম রেজাউল করিম কোনো উত্তর না দিয়ে বসে থাকেন। এ বিষয়ে ছাত্রদলের নেতারা বলেন, আমরা খবর পেয়ে পশ্চিম লন্ডনের আনান সেন্টারের রেস্টুরেন্টে যাই। ফ্যাসিস্টের দোসর দেশ থেকে টাকা লুটপাট করে লন্ডনে পালিয়েছে। তাকে শেখ হাসিনার সাথে থেকে গুম, হত্যা, এনসিপি, বিএনপি সহ সাধারণ জনগণকে হত্যার বিষয়ে প্রশ্ন করলে সে কোনো উত্তর দিতে পারেনি।
পরে কতিপয় লোকের সহায়তায় পালিয়ে যায়। তিনি আরও বলেন, কিছুদিন আগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদকে পেয়েছি, তাকেও ধরার পর তিনি পালিয়ে যান।